ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। আজ আমরা কথা বলবো কতটা ক্ষতি করলো ঘূর্ণিঝড় রিমাল। মামুন আবদুল্লাহ, আপনাকে স্বাগতম। ভালো আছেন? মামুন আবদুল্লাহ, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনি খুব জানেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘূর্ণিঝড় রিমাল ফরমেশন হয়েছে এবং আমাদের উপকূল পার হয়ে অলরেডি ঢাকার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এই যে অল্প সময়ে ঘূর্ণিঝড়টা ফরমেশন হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে? ধন্যবাদ সুপ্রিয়। আসলে আপনি যেটি বলেছেন সেটি মনে হয় পুরোপুরি ঠিক না, কারণ খুব অল্প সময় না। এটি বুধবার ফরমেশন হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। এরপর থেকে বুধ, বৃহস্পতি, শুক্র প্রায় 6 দিনের মধ্যে এটি অনেকটা পূর্ণতা পেল এবং আমাদের উপকূল অতিক্রম করে গেল। সুতরাং খুব কম সময় বলা যাবে না। হ্যাঁ, আমরা দেখেছি অনেক ঘূর্ণিঝড় সৃষ্টির পর থেকে আরো বেশি সময় নেই, আরো বেশি শক্তি সঞ্চয় নেই, কখনো বা সাগরে মিলিয়ে যায়। কিন্তু এটির একটি ধারাবাহিকতা ছিল। এটি সৃষ্টি হওয়ার পর থেকে কোথাও থেমে থাকেনি কিংবা কোথাও শক্তি হারায়নি। যে গতিতে আসছিল আস্তে 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 সেটা উপকূলে এসে আমাদের উপকূলে প্রায় 13 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে। কখনো এটা তীব্র ছিল, কখনো অতি তীব্র ছিল, কখনো মৃদু ছিল। মাঝখানে আপনি দেখেছেন মনে হয় গতকাল সন্ধ্যার পর অনেকে ধারণা করেছিল যে হ্যাঁ, ঘূর্ণিঝড় মনে হয় চলে গেল, তেমন তো ক্ষয়ক্ষতি হলো না। বিষয়টা সেটি না। এটির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। দেখুন, এই ঘূর্ণিঝড়ের বিভিন্ন সময় বিভিন্ন গতি পেয়েছে। বাতাসের গতিমাত্রা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছিল। প্রথমে যেখানে ফরমেশন হয়েছিল সেখানে আমরা দেখেছি 50 কিলোমিটার বেগে তার গতিবেগ ছিল, অর্থাৎ বাতাসের গতি ছিল 50, এবং সর্বোচ্চ যখন সেটি আমাদের স্থলভাগ অতিক্রম করে স্থলভাগ অতিক্রম করে যাচ্ছিল তখন একটা পর্যায়ে গতি কিন্তু 135 কিলোমিটার পর্যন্ত উঠেছিল। কিন্তু গড়ে আমরা দেখেছি গতিবেগ ছিল 111 কিলোমিটার। এই 111 কিলোমিটারকে আমরা যদি ধরি তাও খুব কম না। কিন্তু এই 111 কিলোমিটার সব সময় ছিল না। যে 13 ঘন্টা তাণ্ডব চালিয়েছিল পুরোটা সময় জুড়ে 113 কিলোমিটার ছিল না, 111 কিলোমিটার, সরি 111 কিলোমিটার ছিল না। 111 কিলোমিটার ছিল, কখনো কখনো 59 ছিল, কখনো 70 ছিল, কখনো 110 ছিল, 120 ছিল, এবং সবশেষে আমরা 135 পর্যন্ত হয়েছিল বলে আমরা পেয়েছি। অর্থাৎ উত্থান পতন ছিল। সেই কারণে একটা পর্যায়ে যখন কমে এসেছিল, 69-এর কাছাকাছি আসলো, তখন মানুষ ধরে নিয়েছিল হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে এবং ঘূর্ণিঝড় চলে গেছে। আচ্ছা, কিন্তু ঘূর্ণিঝড়ের একটি বৈশিষ্ট্য আছে, সেটি শেষ পর্যন্ত মিলিয়ে না যাওয়া পর্যন্ত। মিলিয়ে যাওয়া আপনি জানেন, ঘূর্ণিঝড় হওয়ার একটি 8টি ধাপ অতিক্রম করতে হয়। অর্থাৎ লঘুচাপ থেকে, সুস্পষ্ট লঘুচাপ থেকে শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় এবং সুপার সাইক্লোন এই পর্যন্ত 8টি ধাপ অতিক্রম করে। মানে 8টি ক্যাটাগরি বলা হয়, যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম গতি থাকে। এই গতির ভিত্তিতে, এর প্রচণ্ডটার ভিত্তিতে, এর ভয়াবহতার ভিত্তিতে এই ধাপগুলা নির্ধারণ হয়। মূলত বাতাসের গতি যেমন 220-এর উপর যখন চলে যায় তখন সেটাকে বলা হচ্ছে সুপার সাইক্লোন। আমাদের আমপান একটি ছিল সুপার সাইক্লোন, আরগুলো সব প্রবল কিংবা অতি প্রবল ছিল। এই ঘূর্ণিঝড়ের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, এই ঘূর্ণিঝড়ের ব্যাপ্তিটা ছিল, অর্থাৎ বেশ ছিল প্রায় 400 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের যে উপকূলের আয়তন তার সমপরিমাণ ছিল। তো সেই হিসাবে আমরা দেখেছিও এটি যখন শেষ হয়ে যাচ্ছে, একটু পরে হয়তো এর ব্যাপকতা আরও কমে যাবে, তখন হয়তো দেখা যাবে বাংলাদেশের উপকূলের 19টা জেলার সবকটিকে সে স্পর্শ করে গেছে। তার ক্ষতি সবগুলোতে রেখে গেছে এবং তার স্পর্শ সব জেলাগুলোতে রেখে গেছে। এতে বলা যায় যে এত বড় ব্যাপ্তির ঘূর্ণিঝড় সমসাময়িক কালের মধ্যে আর আসেনি। আপনি যেটা বলছিলেন যে 19টি উপকূলীয় জেলা, সেই জায়গাটা আমরা দেখেছি যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। চিংড়ি ঘের যেটা ছিল, বাঁধ ভেঙে ঘের পানিতে মিলিয়ে গিয়েছে। সেই জায়গাটায় বিদ্যুৎহীন ছিল যশোর প্রায় 10 থেকে 12 ঘন্টা। এই যশোরে 10 থেকে 12 ঘন্টা, এরকম উপকূলে অনেক জায়গায় বিদ্যুৎহীন ছিল। এই ক্ষেত্রে মোবাইলে যোগাযোগের ক্ষেত্রেও আমরা নানা রকম সমস্যা দেখেছি। তবে একটা মজার বিষয় আপনাকে বলি যে আমরা দেখি যে বিদ্যুৎ, মানে ঝড় যখন হয় তখন বিদ্যুতের উৎপাদন কমিয়ে দেওয়া হয়। এটার আসলে কারণটা কি? যেমন আজকে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি থেকে বলা হচ্ছিল বিদ্যুৎ উৎপাদন তারা কমিয়ে দিয়েছে ঝড়ের কারণে। এটা কেন করে? আপনি ঠিকই বলেছেন। এটি কিন্তু আসলে যশোর বলে কথা না, আর এই 8-10 ঘন্টা না।
আপনি লক্ষ্য করলে দেখবেন যে যখন ঘূর্ণিঝড় প্রস্তুত হচ্ছিল, অর্থাৎ ঘূর্ণিঝড় আঘাত হানার কাছাকাছি সময় আসছিল, তার আগে থেকে কিন্তু অফিসিয়ালি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আগের দিন বিদ্যুৎ বিভাগ থেকে প্রস্তুতি নিয়ে বন্ধ করে দিয়েছে, নিঃসন্দেহে একটি ভালো লক্ষণ। কারণ যখন ঘূর্ণিঝড় আঘাত হানে তখন একটা তাণ্ডব চলে উপকূলীয় এলাকা জুড়ে। সেই তাণ্ডবের সময় বিদ্যুতের তার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে মানুষের আরও প্রাণহানির আশঙ্কা থাকে। সেই আশঙ্কা থেকে বিদ্যুৎ বিভাগ আগে ভাগে বিদ্যুৎ বন্ধ করে দেয়। তবে এবার আমরা দেখেছি একটু আগে ভাগে দিয়েছিল, কিন্তু এটির আরেকটি খারাপ দিকও দেখা গেছে যে এখনো পর্যন্ত আপনি জানেন উপকূলের প্রায় অনেক জেলাতে এখনো পর্যন্ত যোগাযোগ স্থাপিত হয়নি। আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম ধরা হচ্ছে আমাদের মোবাইল যোগাযোগ। আমরা দেখেছি গত 3 দিন ধরে উপকূলের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলে স্বাভাবিক কারণে মোবাইল টাওয়ারগুলো কাজ করে না, আর মোবাইল টাওয়ার কাজ না করার অর্থ হচ্ছে আপনার মোবাইল দিয়ে কথা বলতে পারবেন না। এবং তার কুফলও কিন্তু মানুষ পেয়েছে। কীরকম? যে যেমন একজন আরেকজনের স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না, তার অবস্থা জানতে পারছে না, কিংবা কে কোথায় আশ্রয় নেবে কিংবা কোনো নিরাপদ জায়গায় চলে যাবে কিনা সেই মেসেজটা দিতে পারছে না। এমনকি এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ কি হলো সেটি আমরা জানতে পারছি না। যদিও বা কিছুক্ষণ আগে আমাদের সরকারি তরফ থেকে বলা হলো যে প্রায় 37 লাখ, উপকূলের 19 জেলার 37 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10 জন মারা গেছে। তো মৃত্যুর সংবাদটাও কিন্তু আমরা একসাথে পাচ্ছি না। এই যে বললাম যোগাযোগ বিচ্ছিন্নতা, যোগাযোগ মানুষের মোবাইল ফোনও যোগাযোগ পাচ্ছে না, সেই হিসাবে আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে কতজন মারা গেছে। এই সঙ্গে হয়তো আরও বাড়তে পারে। আর যে উপকূলের অবস্থা বলেছেন খুবই স্বাভাবিক, উপকূলকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আর বিভিন্ন সময়ে যেহেতু বিভিন্ন গতি ছিল, এই গতির কারণে কখনো কোথাও সাগর উত্তাল হয়েছে, কোথাও হয়নি, কিংবা কোথাও জোরে বাতাস বইছে, আবার কোথাও হয়নি। সুতরাং এইটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই। সাধারণত ঘূর্ণিঝড়ের নেচার বা প্রকৃতি এরকমই হয়ে থাকে। আচ্ছা, আজকে সকাল থেকে আজ সোমবার সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা এবং চট্টগ্রামে 6 ঘন্টায় 71 মিলিমিটার এবং 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যে ঢাকা এবং চট্টগ্রামে এত বৃষ্টিপাত, এটা ঢাকা চট্টগ্রামের জন্য মানে কতটুকু কি হবে, কি মনে হয় আপনার কাছে? এটি আসলে ঢাকা চট্টগ্রাম বলে কথা না। এটি আমরা দেখেছি ঘূর্ণিঝড়টা যেটি আপনি গত রাত অর্থাৎ রবিবার রাত 8টা নাগাদ অতিক্রম করতে শুরু করেছে, এবং সেটির গতিপথ ছিল বাংলাদেশের সাতক্ষীরা এবং ভারতের কলকাতার যে সাগরদ্বীপ, এই দুই জায়গার মাঝখান দিয়ে গেছে। এটি দক্ষিণ দিকে সরাসরি উত্তরে চলে গেছে, অর্থাৎ উপরের দিকে বাংলাদেশ এবং আশেপাশের ভারতে যে জায়গাগুলোর উপর দিয়ে গেছে। এখন সেইটাই গতিপথ দেখা যাচ্ছে, ঘুরতে ঘুরতে দেখা গেছে সেটি আমাদের বগুড়া, তারপর আমাদের উপরের দিকে আরও যদি দেখেন উত্তরাঞ্চলে দেখেন বগুড়া, তারপর ওখান থেকে গেছে রংপুর, এমনকি রাজশাহী পর্যন্ত টাচ করেছে, সিলেটের উপর দিয়ে গেছে, এরপরে এটি ঢাকার উপর দিয়ে অতিক্রম করেছে। আর যেহেতু বললাম যে এটার ব্যাপ্তিটা ছিল অনেক বড়, প্রায় 500 কিলোমিটারের মতো, তো সুতরাং সব জায়গায় কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। আর যেখানে প্রভাব বেশি ছিল সে জায়গায় বৃষ্টি বেশি ঝরেছে, এটাই স্বাভাবিক। যখন ঘূর্ণিঝড় আস্তে আস্তে তার শক্তি হারায় তখন সেটি স্থল নিম্নচাপে পরিণত হয়। তার আগে এটি হয়েছে গভীর স্থল নিম্নচাপ, অর্থাৎ দ্রুত মিলিয়ে যাওয়ার আগে এটি আরো একটা ধাপে অবস্থান করছিল। মূলত এই অবস্থানের কারণে ঝড় বৃষ্টিটা বেশি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের জানানো হয়েছে, এবং এটি কোনো অস্বাভাবিক কিছু না, এটিও একটি স্বাভাবিক আচরণ বড় ঘূর্ণিঝড়ের। আচ্ছা মামুন, এই যেটি আপনি বলছিলেন যে বড় ঘূর্ণিঝড়, এই জায়গাটা আমরা আগের ঘূর্ণিঝড়গুলো দেখি যে অগ্রভাগ কিংবা কেন্দ্র যখন যায় এটা চলে গেলে মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি চলে আসে, কিন্তু এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা দেখছি যে অগ্রভাগ কেন্দ্র চলে যাওয়ার পরেও যে লেজের অংশটা দেশের উপর দিয়ে যাচ্ছে ও মনে হচ্ছে ক্ষতি আরো বেশি করছে। সেটি বলছিলাম, এটা একটু ওই যে বিভিন্ন সময় বিভিন্ন গতিবেগ পেয়েছে, গতি সঞ্চার করেছে, যে সাগর থেকে উঠে আসার পর কখনো দেখা যায় এটা হুট করে বড় হয়ে যায়, আবার কখনো যে ন্যারো হয়ে গিয়ে আবার বড় হয়ে যায়। কিন্তু আমরা এখানে যেটি লেজ এবং মাথার কথা যদি আমরা বিবেচনা করি তাহলে অর্থাৎ শেষের দিকের অংশ ব্যাপ্তিটা বেশি ছিল, সেখানে শক্তিটা প্রচণ্ড ছিল। এবং সাধারণত আমরা শুরুতে দেখেছি এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় 15 কিলোমিটার বেগে এগুচ্ছিল, অর্থাৎ এগুলোর গতি ছিল 15 কিলোমিটার। এটি এসে কিছুটা কমে গেছে, আর যখন কমে যাবে তখন একটি নির্দিষ্ট এলাকার মধ্যে এটির ক্ষয়ক্ষতি বেশি হয়। তখন এটি হয়েছে আমাদের, যখন এটির গতি কিছুটা কমে গেল কিন্তু আর ভয়াবহতা থেকে গেল, যার কারণে 1 ঘন্টা খানেক আগে আমরা আমাদের টেলিভিশনে লাইভ দেখছিলাম
যে নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে ব্যাপক জলোচ্ছ্বাস হয়ে গেছে, 8-10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে। এবং এই পূর্বাভাস কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই দেওয়া হয়েছিল যে 8 থেকে 12 ফিট পর্যন্ত জোয়ারের উচ্চতা বেড়ে যেতে পারে, এবং সেটি আমরা দেখেছি। ঘণ্টাখানেক আগেও যখন তীব্র জোয়ার ছিল তখন এটি হয়েছে। আপনি জানেন এখন পূর্ণিমা চলে গেল, এখন কিন্তু ভরা কাটালের একটা সময় চলছে। এই সময় স্বাভাবিক কারণে যেহেতু ঘূর্ণিঝড় হয়েছে, সাগরের জোয়ার পানিও বেড়ে গেছে। এবং আপনি দেখেন যে সাতক্ষীরা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যেখানে পানির উচ্চতা বেড়ে গেছে, মূলত এই কারণেই পানির উচ্চতা বেড়েছে এবং সাগর প্লাবিত হয়ে গ্রামে বাড়িঘরে মানুষের পানি ঢুকেছে, বাঁধ ভেঙে গেছে। বরাবরের মতো যা হয় এবারও তাই হয়েছে। আচ্ছা মামুন আবদুল্লাহ, সকাল থেকে আজ সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সরকারি বিভিন্ন ব্যবস্থাপনার কারণেই আসলে ঘূর্ণিঝড়ের ক্ষতিটা কম হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, একটু ছোট করে বলবেন? না, ঠিকই আছে, সরকার তো ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে ছিল এবং ভালোই ছিল। আমরা এটি দেখেছি কালকে রাতে চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে মানুষ যেতে চাচ্ছিল না, সেই জায়গাটায় মানে সরকারি ব্যবস্থাপনা থাকার পরেও। সরকারি ব্যবস্থাপনা শুধু আমরা দেখুন, আমরা বাঙালি জাতি, বিশেষ করে বাংলাদেশের মানুষ দুর্যোগ মোকাবেলা করতে করতে তাদের দিন পার করছে, বছর পার করছে, যুগ পাস করছে। এটি আমাদের সয়ে গেছে। যত বড় ঘূর্ণিঝড় হোক না কেন, বাঙালি আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছি। কিছুক্ষণের কয়েক মাসের মধ্যে আমরা ঠিকই ওই এলাকায় আবার পুনর্বাসন, আবার চাষাবাদ, আবার ঘরবাড়ি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এক জায়গায় ঘূর্ণিঝড় হয়ে সব বিরানভূমি হয়ে গেল, বছরের পর বছর সেটা বিরানভূমি আর থাকছে না। মানুষ কোনো না কোনোভাবে সেখানে গিয়ে আবাদ করছে, আবার জেগে উঠছে। এইটাই আমাদের চরিত্র, এইটাই আমাদের বৈশিষ্ট্য এবং এইটি অনন্য বৈশিষ্ট্য। আর আপনি দেখুন যে আপনি যেটি বলছিলেন যে এত ক্ষয়ক্ষতির কেন সরকারি ব্যবস্থাপনা অবশ্যই ছিল। সরকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র করেছে, মানুষকে আহ্বান জানিয়েছে, কিন্তু না, মানুষের নেচারটা হলো মানুষ সচরাচর আশ্রয়কেন্দ্রে যেতে চায় না। চাইবে কেন? আপনি কি চাইবেন যে আপনার ঘরের যে সহায় সম্পত্তি সব রেখে আপনার ঘর তালা মারে চলে যাবেন এবং কখনো না কখনো এটা চুরি হতে পারে, এই আশঙ্কা, এই ভয় থাকে। সেই জন্য মানুষ যাওয়ার সময়, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় তার 2 কেজি 4 কেজি চাল থাকলে সেটিও নিয়ে যেতে চাই সঙ্গে করে। আর সোনা দানা কিংবা দামি জিনিস থাকে সেটা তো নিতেই চাই, এমনকি গরু ছাগল পর্যন্ত নিয়ে যেতে চাই। সুতরাং এইসব কারণে মানুষ ঘর ছেড়ে যেতে চায় না। তারপরও বাংলাদেশ একটি অনন্য সাধারণ নজির সৃষ্টি করেছে সারা বিশ্বে এই দুর্যোগ ব্যবস্থাপনায়। এটি অবশ্যই সরকারকেও আমাদের সাধুবাদ দিতে হয় এবং মানুষের মধ্যেও সচেতনতা এসেছে। মূলত সরকারি পদক্ষেপ গ্রহণ এবং মানসিক সচেতনতার কারণে এবার মানে ক্ষয়ক্ষতি, প্রাণহানি বলবো না আমি, ক্ষয়ক্ষতির সংখ্যা কম হয়েছে। আর প্রাকৃতিকভাবে যদি বাঁধ বিলীন হয়ে যায়, ঘরে পানি ঢুকে কিছু ক্ষতি তো হবেই, এবারও তার ব্যতিক্রম হয়নি। ধন্যবাদ মামুন আবদুল্লাহ। আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিট শোয়ের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।